হ্যালো আমার প্রিয় কলেজের বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার দুষ্টু মিষ্টু বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব বেশি ভালো আছো। বন্ধুরা, আজকে আমার জীবনের একটা অন্যতম রাত্র। আমি আসলে এই রাত্রিটাকে শুভ বলবো নাকি অশুভ বলবো, আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না। প্রতিটা নারী ও পুরুষের জীবনে এই রাত্রি একবারই আসে, সেইটা হচ্ছে বাসর রাত, যেটাকে অনেকে ফুলসজ্জা রাত বলে, আবার অনেকেই বলে বাসর রাত। প্রতিটা মানুষের জীবনে একবার এই রাত আসে, কিন্তু বন্ধুরা, দুর্ভাগ্যবশত আমার জীবনে এই রাতটা দুইবার এসেছে। আমার প্রথম স্বামী, যিনি আমাকে বিয়ে করেছিলেন, তিনি গত 6 মাস আগে একটা দুর্ঘটনায় তিনি মারা যান। এরপর থেকে আমার শ্বশুর বাড়ির লোকজন, আমার শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারাই আছেন, তারা আমার স্বামীর ছোট ভাই মানে আমার দেওরের সঙ্গে সবাই উঠে পড়ে লেগেছে যে আমাকে বিয়ে দিবে। আমার দেবর, সে একটা ভালো চাকরি করে, একটা ভালো জব করে, সবাই আমাকে খুব বেশি পছন্দ করে, আমাকে ভালোবাসে। তাছাড়া আমার দেবর আকাশ আমাকে খুব বেশি পছন্দ করে, আমাকে সে অনেক বেশি ভালোবাসে। সেও চাচ্ছে যে আমাকে সে বিয়ে করবে। কিন্তু বন্ধুরা, যেই মানুষটার সঙ্গে আমি দীর্ঘ প্রায় 6টা বছর আমি সংসার করেছি, আমার স্বামী, আসলে তার রেখে যাওয়া আমার গর্ভে একটা সন্তান আছে, আমার মেয়ে, নাম হচ্ছে সিনহা। ওর প্রায় 3 বছর বয়স। আসলে আমি কি করে আমার নিজের দেওরকে আমি বিয়ে করব? আমি আসলে তাকে স্বামী হিসেবে কখনোই মেনে নিতে পারবো না। আমি আমার নিজের হাজবেন্ড বলে তাকে আমি কখনোই মন থেকে গ্রহণ করতে পারবো না। কেননা মানুষের বিয়ে হয় জীবনে একবার, হয়তো আমার স্বামী কোনো একটা দুর্ভাগ্যবশত সে চলে গেছে। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার স্বামী আমাকে ভীষণ স্নেহ করত, অনেক বেশি ভালোবাসতো, সব কিছুতেই সে আমাকে অনেক বেশি আদর করতো, খেয়াল রাখতো। তাছাড়া আমার স্বামী আজকে নেই বলে আমি অন্য একটা পুরুষ মানুষকে বিয়ে করে আমি দিব্যি সংসার করব, এটা কি হয়? তাও আবার সে আমার স্বামীর ছোট ভাই দেওর। যদিও সে আমাকে পছন্দ করে, পরিবার সবাই মিলেই বিয়েটা দিতে চাচ্ছে, কিন্তু আমি রাজি না। আমি কি করব, আমার মাথায় কোনো কিছুই আসলে কাজ করতেছে না। আর আজকে আমি তার সঙ্গে এই একটা রুমের ভিতরে আমি কি করে তার সঙ্গে আমি রাত কাটাবো? যখন সে ঘরের দরজাটা বন্ধ করে দিবে, আমার সঙ্গে সারাটা রাত সে ওই কাজটা করবে, এই দৃশ্যটা আমি কিভাবে মেনে নেব? যখন আমার চোখের সামনে আমার স্বামীর কথা মনে পড়বে, আমি আমার স্বামীকে আমি কি জবাব দেব? বন্ধুরা, আপনারাই বলেন। তো বন্ধুরা, আজকে আমি আমার জীবনের একটা ছোট্ট কাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। আসলে এই যে ঈদের দিন গেল, সত্যি কথা বলতে আমার একটু আমি খুশি না। ঈদটা আমার কেমন যেন মলিন গেল। এর আগে আমার বিয়ের আগে ঈদ কাটিয়েছি, খুব আরাম আয়েশে কাটিয়েছি। বিয়ের পরেও স্বামীর সঙ্গে অনেক আনন্দে কাটিয়েছি, কিন্তু এইবারের ঈদ আমার একদমই যেন কুরবানির ঈদটা সুখের হলো না। যাই হোক বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি সবকিছু বলতেছি। বন্ধুরা, আমার নাম নিরালা, সবাই আমাকে নিরালা বলে ডাকে, এবং আমি দেখতে খুব সুন্দর, মিষ্টি, আমাকে সবাই অনেক বেশি পছন্দ করে, তার কারণ আমি নিজেও জানি না। তো যাই হোক বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, এবং আমার ছোট্ট চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিবে। যারা যারা আমাকে পছন্দ করো, আমার ভিডিও দেখো, তাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট। তাহলে বন্ধুরা শুরু করতেছি। বন্ধুরা, আমার স্বামী ছিলেন একজন বাসের ড্রাইভার। তিনি মূলত দূরপাল্লার বাস ড্রাইভিং করত। তো ড্রাইভারদের অনেক সময় আসলে অনেক কিছুই ঘটে। অনেক সময় আমরা দেখি যে তাদের অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা ঘটে। তো কিছুদিন প্রায় 6 মাস আগে আমার স্বামী একটি ট্রাকের সঙ্গে সে দুর্ঘটনা ঘটে, তারপর সে জায়গায় প্রাণ হারান। এরপর থেকে আমার পরিবারে নেমে আসে যেন এক সুখের ছায়া। আর আমার স্বামী মরার পর আমার বাপের বাড়ি থেকে আমার বাবা মা, আমার ভাই বোন সবাই আমাকে ভীষণ প্যারা দিচ্ছিল, আমাকে সবাই চাপ দিচ্ছিল, এবং কি আমার শ্বশুর বাড়িতেও অনেক বেশি প্রেশার দিচ্ছিল যে আমাকে তারা অন্য জায়গায় বিয়ে দিবে। আমার অল্প বয়সে বিয়ে হয়েছে, আমার এই একটা জীবন আছে। হ্যাঁ, আমার স্বামী যেহেতু মরে গেছে, তারা চায় না যে আমি এই শ্বশুর বাড়িতে বাকি জীবনটা কাটাই এইভাবে স্বামী ছাড়া। আমার মেয়েটাকে আমার মা বাবা নাকি মানুষ করবে, আর আমাকে তারা অন্য একটা জায়গায় বিয়ে দিবে। কিন্তু আমি আমার মা বাবার বিরোধিতা করেছিলাম। কেন জানেন? আমার একটা মেয়ে হয়েছে এখন, আমি চেয়েছিলাম আমার শ্বশুর বাড়িতেই থাকতে, কারণ আমি না হয় একটা বিয়ে করলে সুখে থাকবো, হ্যাঁ শান্তিতে থাকবো, এটা আমি মানলাম। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসবে, আমার রূপ আছে, যৌবন আছে, সব কিছুই আছে। কিন্তু আমি সুখে থাকতে গিয়ে যে আমি আমার মেয়েটাকে বিপদের মুখে ফেলে দেব, এই কথা চিন্তা করতেই আমার বুকটা যেন কেঁপে ওঠে। আমি আমার বাবা মাকে ডিরেক্ট বলে দিলাম
আমি আপনাদের কথায় একদমই একমত না। আমার মেয়েকে ছেড়ে আমি কোথাও যাব না, আমি কাউকে বিয়ে করব না। বাকি যতটা জীবন আমি থাকবো আমি শ্বশুর বাড়িতেই বেঁচে থাকবো। তোমরা যদি আমাকে জোর করো, আমাকে প্রেশার দাও, তাহলে আমি আমার আত্মহত্যা ছাড়া আর কোনো কিছু করার নেই। তখন আমার মা বাবা থেকে আমার শ্বশুর শাশুড়িকে প্রেশার দেওয়া শুরু করলো। তো আমার স্বামীরা ছিল 2 ভাই 1 বোন। তাদের 1 বোন বিয়ে হয়ে গেছে, শহরে থাকে স্বামীর সঙ্গে। তো আমার একটা দেওর ছিল আকাশ, ও মূলত একটা প্রাইভেট কোম্পানিতে বেশ ভালো টাকায় স্যালারি পায়, জব করতেছে। তো ও আমাকে অনেক আগে থেকেই আসলে পছন্দ করে। আমি জানতাম ভাবি হিসাবে ও আমাকে খুব পছন্দ করে, আমার ছোটোখাটো খুব আবদারও পূরণ করে, আমার মেয়েটাকেও নিজের মেয়ে বলে অনেক আদর করে, স্নেহ করে। আমি আসলে একদমই মিথ্যা কথা বলতে পারবো না, সত্যি ও ভীষণ স্নেহ করে। তো ওর কাছে প্রস্তাব রাখা হলো আমাকে বিয়ে করার। বললো তোমার বড় ভাইয়ের একটা দুর্ঘটনা ঘটার কারণে এখন তোমার বাবিকে তোমার বাপের বাড়ি থেকে প্রেশার দিচ্ছে। এখন তুমি কি বলো, তোমার বাবিকে কি তুমি বিয়ে করবে? তো আমার স্বামীর যে ছোট ভাই আকাশ, ও বললো হ্যাঁ, বাবি তো দেখতে শুনতে বেশ ভালো, মিষ্টি। তাছাড়া বাবি তো আর যৌবন ফুরিয়ে যায় নাই, আমার ভাইয়েরই তো বউ। আমি আমার বাবির দায়িত্ব নিতে রাজি। বাবির মেয়েটাকে আমার মেয়ে বলে আমি মানুষ করব। কিন্তু বন্ধুরা, আমার শ্বশুর শাশুড়ি, এমনকি আমার শ্বশুর শাশুড়ির বাড়ির যে লোকজন ছিল, আত্মীয় স্বজন, সবাই রাজি। তারা আমাকে চায় আকাশের সঙ্গে বিয়ে দিয়ে, হ্যাঁ, আমি যেন আকাশের সঙ্গেই সংসার করি। কিন্তু বন্ধুরা, এর চরম বিরোধিতা করেছিলাম আমি। কেননা আকাশকে আমি আমার ছোট ভাই হিসাবে আমি ওকে সবসময় দেখেছি। এই বাড়িতে যখন আমি পুত্রবধূ হয়ে এসেছিলাম, আমি যখন নতুন বউ হয়ে এসেছিলাম, আকাশ তখন অনেক ছোট ছিল। ওর প্রায় তখন ছিল 12 বছর বয়স। আর এখন আমার বিয়ের প্রায় 6 বছর চলে গেছে, ওর এখন প্রায় 20 বছর বয়স। ওকে আমি আমার ছোট ভাই হিসাবে সবসময় আমি ওকে মানুষ করেছি, ওইভাবেই দেখেছি। হ্যাঁ, সে হয়তো আমাকে পছন্দ করতে পারে, কিন্তু আমি ওকে একদমই পছন্দ করি না, কারণ আমি ওকে আমার ছোট ভাইয়ের চোখে দেখি। এখন আমি কি আমার ছোট ভাইয়ের সঙ্গে স্বামী স্ত্রী যা করে আমি কি তা করব? আমি তো এই বিষয়টা কোনোভাবেই মেনে নেব না। তাছাড়া আমি যখন ওর সঙ্গে রোম্যান্স করব, হ্যাঁ, স্বামী স্ত্রী হয়ে, আমার স্বামীর চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠবে। সেই একই বাড়ি, একই ঘর, একই রুম। আসলে এই বিষয়টা না আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। এতদিন যেই বিছানাতে, যেই রুমে আমার স্বামীর সঙ্গে আমি রাত কাটিয়েছি, সেই একই ঘরে আমার ছোট ভাই সঙ্গে আমি এই কাজ করব? আমি যেন বন্ধুরা কোনোভাবেই আমি আসলে এটা মেনে নিতে পারতেছিলাম না। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি তারা আমাকে একদিন তারা সবাই মিলে আমাকে বোঝাতে আসলো। সবাই আমাকে বলল, দেখো নিরালা, তোমার বাবা মা তোমাকে নিয়ে যেতে চায়, তারা তোমাকে অন্য জায়গায় বিয়ে দিতে চায়। দেখো, তুমি তো আমাদের সঙ্গে এই বাড়িটাতে 6টা বছর ধরে আছো, এই বাড়িটা তোমাকে ছাড়া একেবারেই অপূর্ণ। আমার একটা মেয়ে, সেটাও বিয়ে হয়ে গেছে। বৌমা, তুমি ছাড়া আমার আর কেউ নেই, আমি আমার ছেলেটাকে হারিয়েছি। বৌমা, আমি তোমাকে হারাতে পারবো না। তাছাড়া তুমি এতটা দিন আমাদের সঙ্গে ছিলে, 6টা বছর, তোমাকে আমি কখনো আমার পুত্রবধূ হিসেবে দেখি নাই, আমার নিজের মেয়ে হিসেবে আমি তোমাকে দেখেছি। দেখো রে মা, আমার এক ছেলে নেই তো কি হয়েছে, আমার তো আরেকটা ছেলে আছে। আমি আমার আরেকটা ছেলের সঙ্গে তোমাকে আমি বিয়ে দিতে চাই, তারপর আমি তোমাকে এই বাড়িতে রাখতে চাই। বৌমা, শেষ বয়সে এসে আমি তোমার কাছে একটা আবদার করলাম, আমি আর কি বেশি দিন বাঁচবো না। তোমার শাশুড়ির এখন অনেক বয়স হয়েছে, কখন যে মরে যায়। তাছাড়া তুমি এই বাড়ির সবকিছু চেনো, জানো, আমার ছেলেটাকে তুমি দেখে রাখবে। দেখো বৌমা, তুমি আর না করো না। বন্ধুরা, আমার শ্বশুর শাশুড়ি আমার সঙ্গে তারা এমন করে জেদ করা শুরু করলো যে আমি আর তাদেরকে কোনোভাবেই না করতে পারলাম না, তাদেরকে আমি কোনোভাবেই আর বারণ করতে পারলাম না। তারা আমার পায়ে পর্যন্ত ধরা বাকি রেখেছিল। এখন আমার শ্বশুর শাশুড়ি তাদেরকে আমি নিজের বাবা মার চাইতেও বেশি সম্মান করি, রেসপেক্ট করি, কেননা তারাই হচ্ছে আমার এখন সবচেয়ে বড় গার্জিয়ান। তো তাদের প্রতি সম্মান আছে, ভালোবাসা আছে। তো তারা এমনভাবে আমাকে রিকোয়েস্ট করলো, আমি আসলে তাদের কথা না মেনে নিয়ে আমি আর পারলাম না। তখন আমি তাদের কথায় রাজি হয়ে গেলাম, এক প্রকার আমিও বাধ্য হয়ে গেছি। কিন্তু বন্ধুরা, আমি আমার দেবরকে ঠিকই বিয়ে করতেছি, হয়তো আমার শরীর তাকে বিয়ে করতেছে, কিন্তু আমার মন, আমার প্রাণ সবকিছু যেন আমার স্বামীর কাছে পড়ে রয়েছে। আমি আমার দেবরের সঙ্গে আমি যেন কোনোভাবেই আসলে তার সঙ্গে সম্পর্ক মেনে নিতে পারতেছিলাম না। আজকে ঈদ গেছে প্রায় 2 দিন হলো। ঈদটা আমার খুব একটা ভালো কাটে নাই, সারাটা দিন মন মরা হয়ে থেকেছি।
তো ঈদের দুদিন পর আমার বিয়া। এর আগে এই বাড়িতে আমি এসেছিলাম, খুব ধুমধাম করে আমার বিয়ে হয়েছিল। কিন্তু এইবার আর কোনো ধুমধাম করে বিয়ে না। এইবার আমার শ্বশুর শাশুড়ি তারা ঘরের ভিতরে একজন কাজী ডেকে নিয়ে এসে আমাদেরকে বিয়ে দিল। আগের যা কাবিন ছিল তাই ছিল, শুধুমাত্র আমি আমার দেবরকে 3বার কবুল বললাম, দেবর আমাকে 3বার কবুল বললো। বন্ধুরা, আমার সবচেয়ে বেশি খারাপ লাগতেছে আমার মেয়েটার জন্য। তবে একটা জিনিস আমি মেনে নিয়েছি, কারণ আমার মেয়ের যেহেতু বাবা নেই, আমার স্বামী যেহেতু বেঁচে নেই, আমার মেয়েটা আসলে বাবা ছাড়া হয়ে পড়েছিল। আমার দেবরকে বিয়ে করার কারণে আমার মেয়েটা অন্তত আমার দেবরকে, ওর চাচুকে অন্তত বাবা ডাকতে তো পারবে। আমি আমার দেবরকে বাসরাতে বলে দিয়েছিলাম, দেখো তুমি আমার মন প্রাণ শরীর যা কিছু লাগে, আমার দেহ, তোমাকে আমি সব কিছুই দেব। কখনো আমি তোমাকে সুখ থেকে বঞ্চিত করবো না। কিন্তু তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আকাশ। তখন দেবর আমাকে বললো, জি বলো, কি বলবে? তখন আমি বললাম, দেখো তুমি আমার স্বামী, এখন থেকে তুমি আমার বয়সে ছোট হলেও তোমাকে আমার সম্মান দিয়ে কথা বলা উচিত, কেননা তুমি আমার স্বামী। আর স্বামীর পায়ের নিচেই হচ্ছে স্ত্রীর বেহেশত। তুমি আমাকে যতটা ভালোবাসবে, আমি তোমার প্রতি আমি বিশ্বাস রাখবো তুমি আমার মেয়েটাকে তার চাইতেও বেশি ভালোবাসবে। আজকে থেকে ও তোমার বাতিজি না, ও তোমার মেয়ে। তো বন্ধুরা, আমাদের বাসর রাতে আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছিল। ও আমার সঙ্গে থাকে তো, ও ঘুমিয়ে পড়েছিল। তারপর আমার দেবর আমাকে বলল, আমি কি এখন তোমাকে ভাবি বলে ডাকবো নাকি আমার স্ত্রী বলে ডাকবো? আমি বললাম, যেহেতু আমাদের কাগজে কলমে এখন বিয়ে হয়ে গেছে, তুমি আমাকে কবুল বলেছো আর আমিও তোমাকে কবুল বলেছি, তো এখন আমি তোমার স্ত্রী। এখন থেকে তুমি তোমার স্ত্রীর দায়িত্ব পালন করবে। তখন সে আমাকে বলল, দেখো আমার জীবনে খুব শখ ছিল তোমার মতো একটা মিষ্টি একটা বউ পাওয়া। আসলে যখন আমার ভাই বেঁচে ছিল, আমি ভাবি হিসেবে তখনও তোমাকে অনেক বেশি ভালোবাসতাম। কিন্তু আজকে যখন আমি তোমাকে নিজের করে আমার করে পেলাম, সত্যি তোমাকে আমি এত ভালোবাসা দেব, আমার ভাইয়ের চাইতেও তোমাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসা দেব। আমি আমার ভাইয়ের ভালোবাসার কখনো তোমাকে অভাব বুঝতে দেব না। সবসময় আমার ভাইয়ের কথা তোমার মনেই পড়বে না, তোমাকে আমি এতটা ভালোবাসা দেব। আমি বললাম, তাই? তোমার ভাই তো আমার এই মনেই থাকবে সারা জীবন। দেখো, আমি শুধু তোমাকে আমার শরীরটা দিতে পারবো, আমার দেহটা দিতে পারবো, কিন্তু আমার মনটা তোমার ভাইয়ের জন্যই আমি রাখলাম। তখন আমার দেবর আকাশ আমাকে বলল, ঠিক আছে, সে তো আমার ভাই, যদি কখনো মনে হয় যে তুমি আমাকে মন থেকে ভালোবাসবে তখন বেশো। এই কথা বলেই আমার দেবর, মানে বর্তমান আমার স্বামী, সে আমার ঘুমটাটা সরালো। আমার ঘুমটাটা সরিয়ে আমার মুখটা দেখে বললো, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। এরকম একটা চাঁদের আলোই তো আমি চেয়েছিলাম আমার ঘরে, আমি সেই চাঁদের আলো পেলাম। তারপর বন্ধুরা, সে লাইটটা বন্ধ করে দিল। আমি বললাম, আকাশ কি ব্যাপার, তুমি লাইট বন্ধ করলে যে? আমি বললাম, তখন সে আমাকে বলল, এরকম একটা চাঁদের আলো আমার ঘরে থাকতে আবার লাইট লাগে নাকি? তাছাড়া আমি বললাম, আমার লাইটটা লাগবে, আমি একা ভয় পাই। তখন সে বলল, না, লাইট থাকলে আমি লজ্জা পাই, আমি তোমার সঙ্গে কোনো কিছু করতে পারবো না। তারপর বন্ধুরা, সে ঘুমটাটা খুলে আস্তে আস্তে শাড়ি কাপড়টা খুললো। তারপর ওই রাতে আমার জীবনে দ্বিতীয়বার বাসর হলো। সত্যি কথা বলতে ওই রাতে আমি কোনো কিছুই করি নাই। আসলে যদি আমার স্বামীর সঙ্গে আমি আসলে যেভাবে মেলামেশা করতাম, আমার দেবরের সঙ্গে আমি সেটা একদমই করে নাই। আমি শুধু সারা রাত শুয়েছিলাম। যা যা করার, যা কিছু করার লাগে সবকিছু আমার দেবর, সে সবকিছু করলো। তো যাই হোক, সকালবেলা সে আমাকে বললো, নীলালা, তুমি এখন ঘুম থেকে উঠো, সারাটা রাত তো তুমি কোনো কিছু করলে না, তুমি একদম রোবট হয়েছিলে, যা করার আমারই করতে হলো। আচ্ছা সমস্যা নাই, আস্তে আস্তে সবকিছু মানিয়ে নিব। এই কথা বলে সে নাস্তা নিয়ে আসলো। আমি বললাম, তুমি কেন নাস্তা নিয়ে আসলে? আমি নাস্তা নিয়ে আসতাম। তখন সে আমাকে বললো, থাক, তুমি অনেক কষ্ট পেয়েছো, তোমার মনের ভিতরে অনেক জ্বর বয়ে যাচ্ছে, তোমার আর কষ্ট করতে হবে না, আমি কষ্ট করে নিয়ে আসলাম। তো বন্ধুরা, এইভাবে চলতে চলতে প্রায় অনেক দিন চলে গেল, মাস 6। তো এইভাবে আসলে যেতে যেতে একটা সময় আমার স্বামীর কথা আর এখন তো আমার মনে পড়ে না। সত্যি কথা বলতে আমার স্বামীর কথা এখন আর মনে পড়ে না। আসলে আমার স্বামীর ছোট ভাই আকাশ, ওর একটা মেয়ের সঙ্গে রিলেশন ছিল। আমি ওকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আকাশ, তুমি আমার মতো একটা 26-27 বছরের মেয়েকে তুমি কেন বিয়ে করলে?
তুমি তো চাইলে একটা তরুণ মেয়েকে বিয়ে করতে পারতে, 16 বছরের, 15 বছরের। তাছাড়া তোমার স্যালারি ভালো, তুমি দেখতে শুনতে ভালো। তুমি কেন একটা বিবাহিত মেয়েকে বিয়ে করলে যার একটা বাচ্চা আছে? হ্যাঁ, মানলাম তোমার বাবা মা তোমাকে চাপ দিয়েছে, তোমাকে প্রেশার দিয়েছে। আকাশ আমাকে ওই রাতে বললো, আসলে সত্যি কথা বলতে নিরালা, আমি একটা মেয়ের সঙ্গে আমার খুব রিলেশন ছিল। আসলে ও আরেকটা টাকাওয়ালা ছেলে পেয়ে ও আমাকে ভুলে গেছে, আমাকে ধোঁকা দিয়েছে। তুমি জানো, ওকে আমি আমার জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসতাম। আসলে অবিবাহিত মেয়েদের প্রতি এই আমার একটা ঘৃণা চলে এসেছিল। আর তখন আমার ভাইয়ারও অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন আমার বাবা মা আমাকে বলে তোমাকে বিয়ে করতে। তাছাড়া আমি দেখেছি তুমি আমাদের পরিবারের জন্য অনেক করেছো, তুমি আমার অনেক খেয়াল রাখতে। আমাকে ছোটবেলা থেকে তুমি অনেক ভালোবাসা দিয়েছো, অনেক স্নেহ করেছো। তো তোমাকে যদি আমার বউ হিসেবে পাই, তুমি আমার বয়সে বড়, একটা জিনিস বুঝবে বা একটা কাজ করতে গেলে আমার ভালোর জন্যই করবে। আমি ছোট মানুষ, অনেক সময় বুঝবো না, আমার মাথায় অনেক কিছু কাজ করবে না, কিন্তু তোমার মাথায় এই জিনিসগুলো কাজ করবে। আমি বললাম, বা তোমার মাথায় তো বেশ ভালো বুদ্ধি। তখন সে আমাকে এই কারণে বিয়ে করেছে। তাছাড়া ওর প্রেমিকার কষ্ট বুঝতেই, হ্যাঁ, ওর কষ্টগুলো আসলে ভুলে যেতেই ও আমাকে বিয়ে করেছিল। তো আমি বললাম, তুমি একদম ভালো কাজ করেছো। যাই হোক, এরপর থেকে আকাশের প্রতি আমার একটা দুর্বলতা কাজ করে। আকাশকে আমি আমার মন প্রাণ উজাড় করে আমি ভালোবাসতে লাগলাম। সত্যি কথা বলতে আমার স্বামীর কথা এখন আর আমার খুব বেশি মনে পড়ে না। আমার দেবর আকাশকে নিয়ে এখন আমি বেশ সুখে আছি, বেশ আনন্দে আছি। তাছাড়া আমার স্বামীর চাইতে আকাশ আমাকে কোনো অংশে কম ভালোবাসে না। আমার স্বামীর চাইতে আকাশ আমাকে কয়েক গুণ বেশি ভালোবাসে। আমার স্বামী ছিল একজন দূরপাল্লার বাস ড্রাইভার। সে বিভিন্ন জায়গায় বাস চালাইতো। মাসে একবার, দুবার, সপ্তাহে একবার আসতো। এসে আমাকে এক রাতও ঠিকঠাকভাবে সময় দিতে পারতো না, কখনো দিনের বেলা, কখনো রাতের বেলা। আসলে এভাবে একটা মেয়ে মানুষের চাহিদাটা পূরণ হতো না। একটা মেয়ে মানুষ একটা পুরুষ মানুষের কাছে কি চায়? টাকা পয়সা আমাদের জীবনে সবারই আছে, চাও পাওয়া আছে, কিন্তু একটা পুরুষ মানুষের কাছ থেকে একটা নারী বিয়ের পরে সবচেয়ে বেশি যেটা চায়, পুরুষের সময় চায়। কিন্তু আমার স্বামী আমাকে সেটা দিতে একদমই ব্যর্থ ছিল। কিন্তু আমার নতুন স্বামী মানে আমার দেবর আকাশ, অত একটা প্রাইভেট কোম্পানিতে জব করে 8 ঘন্টা, বাকিটা সময় ও আমাকে দেয়, দিন রাত সব সময়। তাছাড়া মাসে 3 দিন 4 দিন ছুটি নেয়, সাপ্তাহিক ছুটি আছে। আর আমি তো এটাই চেয়েছিলাম, ওর ভালোবাসায় আমি যেন সিক্ত হয়ে পড়েছিলাম। দিনের পর দিন, রাতের পর রাত ও আমাকে ভীষণ স্নেহ করতো, ভীষণ ভালোবাসতো আমাকে। ওর ভালোবাসা পেয়ে আমি নতুন করে একটা জীবন পেয়েছি। আর আমার মেয়েটা এদিকে দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছিল। ও আমাকে যতটা ভালোবাসে, ওর বড় ভাইয়ের মেয়ে স্নেহাকে ও আরো বেশি ভালোবাসে। ও বুঝতেই দেয় না যে ওটা নিজের মেয়ে না। সত্যি কথা বলতে আমি শুরুর দিকে আকাশকে আমি এক প্রকার ভুল বুঝেছিলাম, কিন্তু এখন আর আমি আকাশকে ভুল বুঝি না। এখন আমি আকাশকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি সম্মান করি, অনেক বেশি স্নেহ করি। তো বন্ধুরা, আসলে আকাশের এই ভালোবাসা আমি এখন কোনোভাবেই আসলে ভুলতে পারবো না। আমাদের সংসারটা ছিল একটা সুমধুর। একদিন আকাশ আমাকে ভুল বুঝতে শুরু করে। আকাশ আর আমার ভিতরে একটা ঝামেলা সৃষ্টি হয়। আকাশের প্রাক্তন প্রেমিকা, পুরনো প্রেমিকা, আসলে যে ছিল আকাশের একটা প্রেমিকা ছিল, আপনাদেরকে বলেছিলাম, ওর নাম ছিল রুজি। রুজি আকাশকে ধোঁকা দিয়ে ও একটা বড়লোক ছেলেকে বিয়ে করে পালিয়ে গিয়েছিল। দীর্ঘ আজকে প্রায় 1 বছর পর রুবি আবার আকাশের জীবনে ফিরে এসেছে এবং রুজি আকাশের কাছে সে ক্ষমা চেয়েছে। সে যে আকাশকে ধোঁকা দিয়েছে, রুজি আকাশের কাছে অনেক কান্নাকাটি করেছে। সে আকাশকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, তাকে চেকা দিয়ে নাকি সে ভুল করেছে। সে যার সঙ্গে পালিয়ে গিয়েছিল সে নাকি একটা ধোঁকাবাজ। তো আকাশকে নাকি সে তখন চিনতে পারে নাই। সে মাপ চাচ্ছে, ক্ষমা চাচ্ছে। তো আকাশ শুরু থেকে পাত্তা দিত না। সে বললো সে বিয়ে করেছে, তার সংসার আছে। কিন্তু ওই লাফাঙ্গা মেয়েটা আকাশের পিছু যেন কোনোভাবেই ছাড়তেছিল না। দিন রাত আকাশের পিছনে পড়ে আছে। আসলে একটা সময় আকাশ এই মেয়েটাকে অনেক বেশি ভালোবাসতো, অনেক বেশি স্নেহ করতো। তো ওই মেয়েটা দিন রাত আকাশের পিছনে পড়ে থাকে, কান্নাকাটি করে। আকাশও যেন তার পিছনে আবার মায়ায় জড়িয়ে গিয়েছিল। তো একটা সময় আকাশ বলল, তুমি কি চাও? ওই মেয়েটা রুজি বলল আকাশকে সে বিয়ে করতে চায় এবং সে কখনো স্বামীর অধিকার নিয়ে তার আসল বাড়িতে আসবে না এবং সে দূর থেকে আকাশকে ভালোবাসবে, একটা ভাড়া বাড়িতে থাকবে। তো বন্ধুরা, আকাশ আমাকে না জানিয়ে এরকম একটা কাজ করে বসবে,
এটা আমি কখনো বিশ্বাস করতে পারতেছিলাম না। আমি আকাশকে অনেক বিশ্বাস করেছিলাম। আকাশ আমাকে না জানিয়ে ওর প্রাক্তন এক্স প্রেমিকাকে ও আবার বিয়ে করে ফেলে, এবং ও যেখানে চাকরি করে ওর অফিসের পাশেই সেখানে একটা বাসা নেয়, ওই মেয়েটাকে নিয়ে সংসার করে। আকাশ এখন প্রায় রাতেই বাড়ি ফেরে না, সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন আসে, আর বাকি 3 দিন 4 দিন ওই মেয়েটার কাছে থাকে। তো এইভাবে আসলে দিন যায় রাত যায়। আমি তো আসলে আকাশের আশায় বসে থাকি যে কি ব্যাপার, আকাশ এখন এরকম করতেছে কেন, আসছে না কেন। তাছাড়া আমি অপেক্ষায় থাকি, আমিও আকাশকে কল দেই, কল দিলেও আকাশ কল ধরে না। আর ইদানিং সে বাড়ি আসলে মানে আমি ওর সঙ্গে একটু ভালো ব্যবহার করি, কিন্তু আকাশ আমাকে কোনো পাত্তাই দেয় না, আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। আমাকে বলে তোমার মতো একটা বিবাহিত মেয়েকে আমি বিয়ে করে আমি ভুল করেছি, হ্যাঁ এই আমি একটা বাচ্চা পেয়েছি, ফ্রিতে গিফট পেয়েছি, এটা কি আমার উপায় ছিল? মানে ইদানিং আকাশ আমার সঙ্গে অনেক বেশি দুর্ব্যবহার করে। অথচ এই আকাশ একটা সময় আমাকে বুঝিয়ে সে বিয়ে করেছিল, আমাকে কথা দিয়েছিল সে আমাকে কখনো কষ্ট দিবে না, দুঃখ দিবে না। আমাকে সে যতটা ভালোবাসবে, আমার মেয়েটাকে ঠিক ততটাই ভালোবাসবে। আর এখন আকাশ বলে কি যে আমার ভাইয়ের মেয়ে, আমি কেন ওকে মানুষ করব, আমি কেন ওকে আমার মেয়ের পরিচয় বড় করব। হাই রে মানুষ রে, দুনিয়ার মানুষ আসলে স্বার্থের পাগল। তো আকাশের এরকম চেঞ্জ হয়ে যাওয়াটা আমার কাছে মানে কেমন যেন সন্দেহ হচ্ছিল। আমি তখন ধীরে ধীরে আকাশকে একটু সন্দেহ করতে শুরু করলাম, কি ব্যাপার আকাশ এরকম হুট করে এত তাড়াতাড়ি এতটা পরিবর্তন হয়ে গেল কিভাবে, এতটা চেঞ্জ হয়ে গেল কিভাবে। আমার কাছে সবকিছু যেন একটা স্বপ্নের মতো লাগতেছিল। আমি চিন্তা করলাম যে বিষয়টা আমি জাস্টিফাই করব, বিষয়টা আমি জাজমেন্ট করব যে আসলে কি হয়েছে ঘটনাটা। এরপর থেকেই আমি শুরু করতে লাগলাম যে আকাশের কিছু বন্ধু ছিল, ওর অফিসের কলিগস, আমি তাদের সঙ্গে যোগাযোগ করি। ওর একটা ফ্রেন্ড ছিল, ওর নাম ছিল সাকিব। তোর সঙ্গে আমি যোগাযোগ করে আমি জানতে পারি ও আমাকে শুরু থেকে বলতে চায় নাই। পরে আমি বললাম, সাকিব আমি তোমাকে অনেক আসলে সম্মান করি, দেখো তুমি আমাকে বলো, আমি আকাশকে তোমার কথা কিচ্ছু বলবো না। তখন ও আমাকে একদিন ফোনে সব সত্যটা বলে দিল, বললো ভাবি আপনাকে আসলে কি করে যে সত্য ঘটনাটা বলি, আসলে আকাশের ওই যে একটা প্রাক্তন প্রেমিকা ছিল না, ওর নাম হচ্ছে রুজি, ওই মেয়েটা আবার ফিরে এসেছে। ও যাকে বিয়ে করেছিল ওই ছেলেটা ছিল একটা ধোঁকাবাজ, ওর সঙ্গে চিট করেছে, তো ও আবার ওর লাইফে ব্যাক করেছে। আর আকাশে ওই মেয়েটাকে গ্রহণ করে নিয়েছে। মেয়েটা কিছু কান্নাকাটি করেছে, কিছু ইমোশনাল ডায়লগ দিয়েছে, আকাশ একদম বরফের মতো বলে গেছে। ওর প্রেমে হাবুডুবু খেয়ে আকাশ তো ওকে বিয়ে করে ফেলেছে। তাছাড়া আকাশ ওকে বিয়ে করে আমাদের অফিসের পাশেই একটা বাসা নিয়েছে এবং ওর সঙ্গেই এখন থাকতেছে। আমি এই কথাটা শুনে বিশ্বাস করবেন কিনা বন্ধুরা জানি না, আমি মাথা ঘুরে ফ্লোরে পড়ে গেলাম। আমার মেয়েটা আমাকে বলতেছে, মা মা কি হয়েছে কি হয়েছে, আমি কোনো কিছু বলতে পারতেছি না। তারপর আমি বিছানা থেকে ফ্লোর থেকে উঠে আমি আকাশকে আবার ওর বন্ধু সাকিবকে আবার কল দিয়ে বললাম, সাকিব ওই মেয়েটা আকাশকে এমন কি জাদু করেছে যে ও আমার সঙ্গে সে খারাপ ব্যবহার করে। তখন সাকিব বলল, জানি না ভাবি, হয়তো পুরনো প্রেমিকা একটু আবেগায়িত হয়ে বিয়েটা করে ফেলেছে। আসলে আকাশ এই কাজটা কি করে করলো এটা আমিও জানি না, আমারও বিষয়টা খুব খারাপ লাগতেছে। তো বন্ধুরা আমি কি করব, এইভাবে দিনের পর দিন আমি কষ্ট করে যাচ্ছি। আকাশ আগে তো সপ্তাহে 2 দিন 3 দিন আসতো, এখন সেটাও আসে না। তো এইভাবে আমি আর পারতেছিলাম না, দিনের পর দিন ও আমাকে ইগনোর করতেছে। তাছাড়া আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে প্রায় আজকে 8 মাস হয়ে গেছে, এখন আর আমার কেউ নেই। আমি আমার চাচা শ্বশুর মামা শ্বশুর যারাই আছেন আত্মীয় স্বজন গোষ্ঠী সবাইকে আমি বিষয়টা জানাই, কিন্তু তারা কেউ আকাশের সঙ্গে যোগাযোগ করতে পারে নাই, সবাই ব্যর্থ হয়েছে। আমি কি করব, কার কাছে যাব, আমি এখন কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। ঠিক এই সময় এসে বিয়ের আজকে প্রায় 2 বছরে পরে এসে আকাশ এই 2টা বছর আমার সঙ্গে এনজয় করলো, মজা করলো। সে আমার কাছে কোনো বাচ্চা নেই নাই, সে আমাকে বলেছে তার ভাইয়ের মেয়ে, আমার মেয়ে নাকি তার আসল মেয়ে, তার ভাইয়ের মেয়ে তার আসল মেয়ে, সে আর কোনো বাচ্চা নিতে চায় না। তার নিজের কোনো বাচ্চা হলে নাকি সে তার ভাইয়ের মেয়ের সঙ্গে নাকি আসলে ভালোবাসায় জড়াতে পারবে না, তাকে কম আদর করবে, মানে এরকম অনেক কিছু বলেছে। তো আমি একটু মনে হচ্ছে আমি বাচ্চাটা না নিয়ে এখন বিশাল ভুল করে ফেলেছি। আমি কি করব বন্ধুরা, আমার মাথায় বিশ্বাস করেন কোনো কিছুই এখন কাজ করতেছে না, কি করব। তো হঠাৎ করে একদিন সাকিব আমাকে বলতেছে, ভাবি
আমি আকাশকে সেদিন বোঝাতে গেছি, আকাশ আমার সঙ্গে ঝগড়া করছে, ওই মেয়েটার সামনে আমাকে অপমান করছে। ভাবি, আকাশের সঙ্গে আমি কথা বলি না, আমি এর প্রতিশোধ নিতে চাই। আপনি যদি আমার সঙ্গে রাজি হন, আপনি কি চান আকাশ ওই মেয়েটা থেকে ফিরে আসুক? আমি বললাম, হ্যাঁ, তা তো আমি অবশ্যই চাই। তখন বললো, ভাবি, আমি আপনাকে যেভাবে বলবো আপনি কি আমার কথা মতো কাজ করবেন? আমি বললাম, কিভাবে? তখন সাকিব আমাকে বলল, ভাবি, আমি তো বিয়ে শাদী করি নাই, আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি বললাম, সাকিব, তুমি এটা কি বলতেছো? আমি একটু রাগ হয়ে গেলাম, আমি সাকিবকে একটু রাগ হয়ে একটা জাড়ি দিলাম। তখন সাকিব আমাকে বলল, আরে ভাবি, আমি তো আপনাকে সত্যি সত্যি বিয়ে করতেছি না, আমি আপনাকে মিথ্যা মিথ্যি বিয়ে করব। আমি বললাম, মানে কি কি বলতে চাচ্ছ তুমি? তখন সাকিব আমাকে বিষয়টা ক্লিয়ার করে বলল, ভাবি, আকাশ তোমাকে অনেক ভালোবাসে। আকাশ যখন শুনবে যে তুমি আমাকে বিয়ে করেছো, হ্যাঁ, তখন আকাশ এইটা কখনোই মেনে নিতে পারবে না। ও তখন ওই মেয়েটাকে ছেড়ে তোমার লাইফে আবার ব্যাক করতে চাইবে, আমার সঙ্গে রাগারাগি করবে, এমনকি আমাকে মারতেও আসবে, তোমার সঙ্গে রাগারাগি করবে। তখন তুমি আকাশের ভুলটা ধরিয়ে দিবে। ভাবি, আশা করি আকাশ তোমার কাছে আবার চলে আসবে। ওই মেয়েটা খারাপ, ভালো না। ভাবি, আকাশ এখন একটু বেশি টাকা স্যালারি পাই, তো আমার মনে হয় আকাশের সঙ্গে ওই মেয়েটা 1-1.5 বছর সংসার করে ও আবার আকাশকে ধোঁকা দিয়ে আকাশের টাকা পয়সা মেরে ও চলে যাবে। ভাবি, আকাশকে এখান থেকে ফেরানো উচিত। আমি আকাশকে এই কথাটা বলতে চেয়েছিলাম, কিন্তু আকাশ আমাকে ভুল বুঝলো। তখন আমি বললাম, না, আকাশকে এই জায়গা থেকে ফেরাতে হবে। তখন আমি একটা কাজে ডেকে আকাশকে আমি একটা বিয়ের নাটক করলাম। আকাশকে আমি ভুয়া মিথ্যাভাবে বিয়ে করলাম, এবং আমাদের বিয়ের বেশ কিছু ছবি ভিডিও আকাশের হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিলাম। আর আকাশ এটা দেখার পর ওর মাথা একেবারে পুরো গরম হয়ে গেছে। আকাশ আমাকে ওই দিনই কল দিয়ে আমাকে বেশ কিছু কুৎসিত ভাষায় আমাকে গালিগালাজ করেছে। তারপর বলল, আমাকে অনেক খারাপ খারাপ ভাষায় চুতমারানি, হ্যাঁ, এই সেই, তারপরে এই মানে কি বলবো, কুৎসিত ভাষায় সে আমাকে অনেক গালি দিয়েছে। দিয়ে আমাকে বলে আমি নাকি বেশ্যা, আমি নাকি ওর বন্ধুকে বিয়ে করেছি, এই করেছি সেই করেছি। আকাশ এটা কোনোভাবে মেনে নিতে পারলো না। পরের দিন সকাল বেলায় আকাশ এসে বড়ে চিৎকার চেঁচামেচি করতেছে আর বলতেছে। তখন আকাশকে আমি একটা থাপ্পড় মারলাম, বন্ধুরা, খুশি একটা থাপ্পড় মারলাম। মেরে আমি বললাম, এই জন্যই বয়সে কম ছেলেদেরকে বিয়ে করতে নাই, তাদের মাথায় গিলু থাকে না। আমি শুধুমাত্র আমার শ্বশুর শাশুড়ির কথায় তোমাকে অনেক কিছু ভেবে চিন্তে আমি তোমাকে বিয়ে করেছিলাম, না হলে আমি তোমাকে কখনোই বিয়ে করলাম না। আরে সারা জীবন দরকার পড়ে আমি আইবুড়ো থেকে গেলাম। শুনো আকাশ, আমি তোমাকে বিয়ে করেছি বলে তুমি ভেবো না যে তুমি এই অনেক কিছু হয়ে গেছো। শুনো, আমি সারা জীবন প্রয়োজন হলে আইবুড়ো থেকে যেতাম, কিন্তু তোমার মতো এরকম একটা চরিত্রহীন পুরুষকে আমি বিয়ে করতাম না। ছি, এই রূপ তোমার আমি আগে জানলে কখনোই তোমাকে বিয়ে করতাম না। খুব তো বলেছিলে বাসর ঘরে যে ভাবি, আমি আপনাকে সারা জীবন সুখে রাখবো, আমি বাইরে চাইতেও বেশি স্নেহ ভাগ করবো আপনাকে, আদর করবো আপনাকে, ভালোবাসবো আপনাকে। এই তোমার ভালোবাসার নমুনা? হ্যাঁ, এটাই। তোমাকে যেই মেয়েটা চিট করলো, চিটারি করলো, বাটপারি করলো, তোমার সঙ্গে চিট করে আরেকটা ছেলেকে বিয়ে করে ছেঁকা দিয়ে বেকা বানিয়ে চলে গেছে তোমারে, ওই মেয়েটা তোমার লাইফে আবার আসছে। মেয়েটা কেন আসছে, কি উদ্দেশ্যে আসছে, তাকে তুমি কোনো কিছু জাজমেন্ট না করে উল্টো তার কিছু ইমোশন সিন দেখে তুমি মেয়েটাকে ডিরেক্ট বিয়ে করে নিলে। আকাশ, আমাকে অন্তত একটা বার আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? এই তোমার ভালোবাসা? হ্যাঁ, এই আমার তোমাকে আমার প্রতি বিশ্বাস। তখন আকাশ একটু চমকে গেল, একটু চুপ হয়ে গেল। তখন আমি আকাশকে বললাম, আকাশ, একটা পুরুষের 4টা বিয়ে করা জায়েজ। তুমি এখন অনেক টাকা স্যালারি পাও, 50,000 টাকা। তুমি চাইলে 4টা বিয়ে করতে পারো, তাতে আমার কোনো আপত্তি ছিল না, যদি তুমি আমাকে জানিয়ে বিয়েটা করতে। যদি কোনো ভালো মেয়ে হতো, দরকার পড়লে আমি তার সঙ্গে সংসার করতাম সতীনী হিসাবে। কিন্তু আকাশ, তুমি ওই মেয়েটাকে বিয়ে করেছো যেই মেয়েটা তোমার সঙ্গে চিট করেছে। ও তোমার টাকা পয়সা খেয়ে, তোমার টাকা পয়সা নিয়ে, ব্যাংক ব্যালেন্স নিয়ে আবার উধাও হয়ে যাবে। তখন আকাশের চোখ খুললো। আকাশ তখন আমি আকাশ আমাকে বলতেছে, ভাবি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার স্ত্রী, আর আমি ওকে ডিভোর্স দিব আজকেই। আমি তোমার লাইফে আবার ব্যাক করতে চাই। দেখো, আমি তো তোমাকে ডিভোর্স দেই নাই। তখন আমি আবার ওকে একটা থাপ্পড় মেরে বললাম, তুমি পাগল হতে পারো, কিন্তু তোমার মতো অবুঝ আমি না। শুনো, আমি সাকিবকে বিয়ে করি নাই, আমি আর সাকিব এটা প্ল্যান করে করেছিলাম তোমাকে ভালো রাস্তায় আনার জন্য। তখন আকাশ অনেকটা খুশি হলো, খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে বলল,
নিরালা, সত্যি তুমি খুব ভালো, সত্যি তুমি আসলে খুবই ভালো। এই জন্যই তো আমি তোমাকে বিয়েটা করেছিলাম। আসলে আমি কোনো ভুল করলে বা আমি কোনো ভুল রাস্তায় গেলে তুমি আমাকে শুধরাবে। তো আজকে আমি এই প্রমাণটা পেলাম, আসলে আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। তারপর ওই মেয়েটাকে ডিভোর্স দিয়ে ও আমার কাছে আবার চলে আসলো। বন্ধুরা, এরপর আমার লাইফে আবারও নতুন করে সুখ আসলো। আসলে আমাদের জীবনে হচ্ছে খুব নাটকের চাইতো নাটকীয়। আসলে আমাদের জীবনটা সুখ দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা অনেক কিছু থাকবে, আর এই সব কিছু আমাদেরকে উপরওয়ালা পরীক্ষা করে। তো বন্ধুরা, আজকের জীবনের কাহিনীটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে তাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় আমরা থাকি। তো দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইফ স্টোরি বক্সের সঙ্গে থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন।